আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা পর্ব নিয়ে। আমাদের পুরো টপিক এবং পুরো সবকিছু সৌজন্যে রয়েছে জেডেন ফার্মা, এবং আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের সুপরিচিত অ্যাঙ্গাস এগ্রো কর্ণধার এসকে জ্যোতি। আসসালামু ভাইয়া আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চিন্তা ভাবনা করছি, যে আপনি তো দীর্ঘ 12 বছর প্লাস আপনি খামার সাথে জড়িত আছেন, অ্যাগ্রো বেস সাথে জড়িত আছেন। তো একদম সব সংক্ষেপে আপনি একদম জাস্ট আপনার কয়েকটা প্রবলেমের কথা আমাকে বলবেন, যে একজন উদ্যোক্তা খামারি যখন করার স্বপ্ন দেখে, সে প্রথম ভূমিকা বা তার প্রথম কী ধরনের চিন্তাভাবনা নিয়ে আগানো উচিত, এই জিনিসটা যদি আপনি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন। প্রথমে যেটা আমরা ভুল করি আর কি, সেটা হইতেছে, যেটা আমিও ভুল করছি, সেটা হচ্ছে আমার খামারের শুরু থেকে আমি 15 লাখ টাকা বাজেট করছিলাম আর কি আপনার খামারের শুরুতে, যে আমার খামারটা গরু ছাগল সব কিছু মিলাই টিলে আমার 15 লাখ টাকা লাগবে। তো ভুলটা যেখানে করছিলাম, আমি 8 লাখ টাকা দিয়ে সেট করে ফেলছিলাম। আচ্ছা, পয়েন্টে। তা 8 লাখ টাকা সেরে মোটামুটি মনে করেন আপনার আমার 33টার মতো গরু চারি ছিল। আচ্ছা। তো আমাদের মন মতো আমরা করছি। তো 33টা গরু কিনতে তো অনেক টাকা প্রয়োজন। অনেক টাকা প্রয়োজন। আমার তো অলরেডি 8 লাখ টাকা নাই, হাতে আছে 7 লাখ টাকা। তো 7 লাখ টাকার মধ্যে আমার ধরেন যদি 6 মাস 7 মাস 8 মাসের প্রজেক্ট হয়, তাহলে আমার এখানে খাবার খরচ আছে অবশ্যই। তো এখান থেকেই তো আপনার 7 লাখ থেকে আরো মনে করেন 3-4 লাখ টাকার মতো খাবার চলে যাবে। এটা আমি একদম ফার্স্টের কথা বলতেছি, 2010 11 12 এরকম এই টাইমটা। তো তারপরে দেখা গেল আমাদের গরু কিনতে টাকা আছে অনলি 5 লাখ টাকা। আচ্ছা। সর্বসাকুল্য 5 লাখ টাকার মধ্যে তো আমার লেবার খরচ আছে, অবশ্যই, ইলেকট্রিসিটি বিল আছে, আনুষঙ্গিক অনেক খরচ আছে। তো এটা আমরা সবচেয়ে বেশি ফেস করছি, যে আমরা ভুলটা কাউন্ট করছি এখান থেকে, যে আমরা শেডটা বানায় ফেলছিলাম খুব হাইফাই শেড। আমাদের যেখানে 10টা গরু হইলে হয়ে যায়, সেখানে আমরা 33টা গরু চারি করে ফেলছি। 33টা গরু চারি করার পরে আমরা হিসাব করে দেখছি যে আমাদের কাছে গরু কেনার টাকা নেই। তাহলে ওই গ্যাপটা রয়ে গেছে, গ্যাপটা থেকে গেছে। তো আমার 33টা চারি যদি হইতো, তাহলে কিন্তু আমার শেডের কস্টিং, লেবার কস্টিং সবই। তাহলে মোটামুটি আমরা দর্শক এখানে এই জিনিসটা একটু পয়েন্ট আউট করতে পারি, যে ভাইয়ার বাজেট ছিল 15 লাখ টাকা, উনি সেট করে ফেলছেন 8 লাখ টাকার মতো খরচ, আরও আনুষঙ্গিক খাবার টাবার মিলে 2 লাখ টাকার মতো সে খরচ করে 10 লাখ টাকা এখানে ভাইয়ার খরচ হয়ে গেছে। কিন্তু এখানে যদি ও 15 লাখ টাকাটা যদি প্রথম থেকে যদি 10টা গরুতে কনভার্ট করা যায়, যে 10টা গরুর আমি সেট করব, তাহলে হয়তো বা 8 লাখ টাকা খরচ হইতো না। বা 10টা গরুর জন্য সেট করে যদি আমি যে খরচটা হইতো ওইটার পর যে টাকা থাকতো ওইটা দিয়ে আমি আরো গরুর হেড বাড়াইতে পারতাম। মানে আমার 38টা বা 30টা সেট করা চারি করার পর আমার 10টা বা 12টা গরুর পর আমার অফ হয়ে যাওয়া লাগতো না, তখন আমার পুরোপুরি দেখা যেত আমার কন্টিনিউ করতে পারতাম। মানে মূল বিষয়টা হচ্ছে কি, এইখানে এই মার্কেটে যারা ব্যবসা করতে আসে, তারা আসে হচ্ছে গরু পাইলে আসে না, গরু আইসা পালা শিখে। এক্স্যাক্টলি। তো এইটা একটা পয়েন্ট। তো যে কারণে আমি যেই পরিবেশ থেকে আসবো, ধরেন আমি একটা শহরের পরিবেশ থেকে যখন আসবো, তখন আমি নিট অ্যান্ড ক্লিন জিনিসটা চিন্তা করবো। অবশ্যই, যে আমার খামারটা নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, ফ্লোরটা অনেক ভালো থাকতে হবে, উপরে চকচক করতে হবে, লাইট লাগাইতে হবে। তো যে এইটাই হইতেছে মূল প্রবলেম। আমি আমার দিকে বললাম, তো এই জিনিসটাকে যদি আমরা কম্প্রোমাইজ করতে পারি, যে না আমি আগামী 6 মাস 10টা গরুর জন্য রেডি করব, ব্যবসার থেকে ডেভেলপ করব, 10টা গরুর জন্য রেডি করব শেড, 10টার জন্য আমার যতটুকু মিনিমাইজ করা যায় অতটুকু মিনিমাইজের মধ্যে আমি শেড দিব, দেন আস্তে 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 গ্রো করব। কারণ আমাদের এই শেডটা কিন্তু আমরা হুট করে আইসা করি না। হ্যাঁ, আমাদের এই শেডটা কিন্তু আমরা প্রায় 13-14 বছর পরে আইসা কিন্তু এই শেডটা তৈরি হয়েছে। তা আমরা তো যেই লেভেলের বিজনেসটা আমরা করছি আলহামদুলিল্লাহ, তো সেই হিসাব করলে তো আমরা অনেক আগেই অনেক বড় একটা শেড দেওয়ার চিন্তা ভাবনা করতে পারতাম, কিন্তু আমরা করিনি। আমাদের মার্কেট ক্রিয়েট করছি, আমরা সবকিছু করছি, দেন এখানে আসি। তো নতুন খামারিদের একটাই প্রথম স্টেপেই যেটা করতে হবে, সেটা হইতেছে ইনিশিয়াল কস্ট যতটা কম হবে
ততটা আপনার জন্য ব্যবসায় রিস্ক ততটা কম 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 থাকবে। থাকবে। আচ্ছা, এখন রিস্ক ফ্যাক্টর নিয়ে যদি আমরা আসি, হ্যাঁ যে এটা আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি যে একটা খামার হিসেবে যখন আমি চিন্তা করি যে আমার একটা খামার হবে, আমার খামারে বড় বড় গরু থাকবে, কারণ আমরা কিন্তু আসলে ফ্রেমে যে আমরা যাই দেখি, আমি সবসময় কিন্তু বড় গরুটাই দেখি, দেশি জাত বলেন বিদেশি জাত বলেন বা যেটাই বলেন, বড়টাই আমরা সবসময় দেখি। এবং আমরা কিন্তু টেন্ডেন্সি এটাই নেই যে আমরা এভাবে আমার খামার আমার তৈরি থাকবে এই গরুটা। তখন যখন আমরা মার্কেট থেকে যখন ওই সাইজের গরুটা আমরা যখন কালেকশন করতে যাই, তখন কিন্তু এখানে আমরা যদি অভিজ্ঞতা না থাকে আমার মতে, তাহলে এখানে কিন্তু বড় ধরনের একটা লস হওয়ার সম্ভাবনা থাকে। এইটা আচ্ছা। আপনার কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এটা যদি শেডের পরে সেকেন্ড পজিশন হলো গরু সিলেকশন। হুম। গরু সিলেকশন করতে হবে হইতেছে আমার কাস্টমার বেস চিন্তা করে। হুম। এখন আমার ফুফু হয়তো 4টা বড় গরু কুরবানি দেয়, হুম। আমি চিন্তা করতে পারি তাহলে আমার ফুফু মানে আমার ফ্যামিলির মধ্যে হয়তো 10টা গরু বড় গরু বা 20টা বড় গরু কুরবানি দেয়। জি। আমি এখন তাদেরকে নিয়ে যদি টার্গেট করে ব্যবসায় নামি, তাহলে আপনার ব্যবসাটা অনেক রিস্ক পজিশনে পড়ে যাবে। নাও নিতে পারে, নাও নিতে পারে, নাও কুরবানির নিতে বিষয়। পারে। আল্লাহ কি ওইখানে হুকুম জারি করছে কিনা সেটা তো আমরা কেউ জানি না। না। তো এইটা হইতেছে মানে একটা বড় ভুল। মানে আপনি বলতে চাইতেছেন যে আপনি যে ব্যবসাটাই করি আমরা, মানে ব্যবসা রেডি করার আগে মার্কেট রেডি করার কথা বলতেছি, এরকম। মার্কেটটা অ্যানালাইজ করতে হবে, হ্যাঁ। মার্কেটটা অ্যানালাইজ করতে হবে। যে আমি যখন প্রথম নামি, আমি গাবতলিতে গিয়ে 7 দিন বসেছিলাম। হুম। গাবতলির বেচাকেনা আমি দেখছি। হুম। আশুলিয়া হাটে গিয়ে আমি বসেছিলাম, হুম। আশুলিয়া হাটের বেচাকেনা দেখছি। হুম। বিভিন্ন হাটে গিয়ে আমি বসে থাকতাম, হুম। হাসিলগড়ের পাশে বসে বসে দেখতাম যে মানুষ কি দামে গরু বেচাকেনা করতেছে, হুম। কত টাকা বেচতেছে, কিভাবে কি করতেছে। হুম। এই যে আইডিয়াটা নিছি, আইডিয়াটা নেওয়ার পরে আমরা আমি টার্গেটটা নিছি কি, আমি টার্গেট নিছি হচ্ছে আমার মেইন মার্কেট কোনটা। আমার মেইন মার্কেট হলো হাট। হুম। গরুর মেইন জি। মার্কেট হাট। একদম। গরুর মেইন মার্কেট গোয়াল অথবা খামার না। ফ্যামিলি না, না। ফ্যামিলি কিন্তু মেইন মার্কেট না। না। তাহলে আমার হাটে টার্গেট নিতে হবে যে কোন সাইজের গরুটা অ্যাকচুয়ালি বর্তমান বা সব সময় চলে। এটার জন্য আপনি 1 মাস দেরি করে খামার দেন, প্রবলেম নাই তো। হুম। 1 মাস অ্যানালাইজ করেন, 7 দিন করে 4 সপ্তাহে 4টা হাট ভিজিট করেন, হুম। আপনার আশেপাশের হাট। কারণ দিন শেষে তাদের কাছেই আপনার যাইতে হবে। হুম। তো এটা করার পরে আমরা যেটা দেখলাম যে 3 থেকে 4 মনের গরুটা খুব ডিমান্ড, একদম। একদম খুবই ডিমান্ড। কারণ এটা প্রচুর। কষায়ও নিতেছে, এটা যে কোনো অনুষ্ঠানেও নিতেছে, এটা মানে যে কোনো জায়গায় যাচ্ছে, মানে এইটাকে আপনি মানে সচরাচর কোথাও আপনি যে অচল বলে এটাকে অচল আপনি বলে ইয়ে করা চালানো যাবে যাবে না। এইটা আমরা দেখলাম যে এই জিনিসগুলা গাবতলী হাট বলেন যে কোনো জায়গায় বলেন, হুম। এই প্রোডাক্টগুলা মানে এই সাইজে 3 থেকে 4 মনের গরুগুলা বেশ ডিমান্ড। হুম। এখন হচ্ছে সেকেন্ড হইতেছে আমাদের এখন এই 3 থেকে 4 মনের গরুটা কেনার বিষয়। হুম। তো আমরা যখন প্রথম কিনতে গেলাম, আমরা গরুই কিনলাম হলো 3.5-4 মণ। ভাই আমি যদি আবার একটু মাঝখানে বলি যে আপনি যখন আপনার জার্নিটা শুরু করছিলেন, আপনি প্রথম স্টেজে আপনি কি ধরনের গরু নিয়ে আপনি স্টার্ট করছিলেন? এটাই বলতেছি। জি। তো আমরা কিনতে যাওয়ার পরে আমরা কিনলাম হইতেছে 3.5 মণ 4 মণের গরু। হুম। কেন কিনছি? ভাঙা গরু আমাদের পছন্দ হয় না, হুম। একদম। আমাদের কাছে রোগা মনে হয়। হুম। হাড্ডি সার গরুগুলা রোগা মনে হয়। হুম। এই গরুগুলা আমাদের সাথে একজন মুরব্বিও ছিল, হুম। তো সেই গরু তোমরা খাওয়ায় উঠাইতে পারবা না, হুম। গেইন করতে পারবা না, সে বুঝে নাই। তো আলটিমেটলি আমরা লাল দেখতে সুন্দর একদম হৃষ্টপুষ্ট দেখে। মানে মোটামুটি হৃষ্টপুষ্ট গরুগুলো আমরা খামারে নিয়ে আসলাম। হুম। খামারে নিয়ে আসার পরে এইগুলার আমরা মানে তখন কিন্তু আমার এই চিন্তাটা নাই যে আগামীতে আমি গরুগুলো কই বেচবো। হুম। আমি পালতেছি, আমি শখে পালতেছি, হুম। এছাড়া কিছুই না। হুম। এটাও কিন্তু একটা ভুল। হুম। তো পরবর্তীতে এই গরুগুলা 4 মণ 5 মণের গরুগুলা ঈদ আসতে আসতে আমার কাছে 7 মণ 6 মণ 7 মণ হয়ে গেল। 7 মণ 8 মণের গরু ঈদের মধ্যে ওই টাইমটায় আমি যখন খামার শুরু করছি, ওই টাইমটায় বেচাটা একটু ডিফিকাল্ট ছিল। চ্যালেঞ্জিং এর মধ্যে সবাই একসাথে এসে পড়ছে। সবাই একসাথে মানে একটু ডিফিকাল্ট ছিল। হুম। আর আমার কস্টিং ছিল হইতেছে আকাশ সমান। কারণ আপনি তো ওরকম হিসাব করে আপনার কোনো কিছু ব্যয় করেন না, তবে এখানে যে গরুগুলো ছিল এই গরুগুলোর মধ্যে আমরা 3 মাস আগে 2টা গরু কিনছিলাম, অনলি 3 মাস আগে। ওই গরুগুলো আমরা পারাগ্রাম হাট থেকে কিনছিলাম। ওই গরু 2টা গরু 3টা গরু আমরা কিনছিলাম পারাগ্রাম হাট থেকে।
এই গরুগুলা ওই গরুগুলোর সাথে যখন আমরা বিক্রি করা শুরু করলাম, হুম কোরবানির হাটে উঠায়, কচুক্ষেত হাট, এই হাটে আমার প্রথম হাট, আমি নিজে এই হাটটা করছি। যখন বিক্রি করা শুরু করলাম তো গরু প্রতি দেখলাম যে 50,000 60,000 নাই, হুম লস, দাম পাইতেছি না। আমার কস্টিং 1,20,000 টাকা, গরুর দাম 90,000 গরুর দাম টাকা 90,000 টাকার উপরে ওঠে না, ওঠে না। বিক্রি করলাম। কিন্তু আমার যে পাড়াগ্রাম থেকে যে গরুগুলো কেনা ছিল 3 মাস আগে, হুম। ওই গরুগুলোতে আমার 22,000 25,000 করে লাভ হয়। ওয়াও, মাশাআল্লাহ। এটা আমরা ঠইকা শিখছি। হুম। ব্যবসা করতে গেলে এটা তা লাগবে। আমাদের মূল টার্গেট নিতে হবে হচ্ছে সেটটা লো কস্টের মধ্যে বানাইতে হবে ইনিশিয়াল। হুম। সেকেন্ড আগে হইতেছে, শিখেন। হ্যাঁ, সেকেন্ড হইতেছে আপনার গরু কেনার আগে আপনার গরুর মার্কেট অ্যানালাইজ করতে হবে। হুম। থার্ড হইতেছে গরু দেখতে সুন্দর হলেই গরু কেনা যাবে না, গরুর মোটা তাজার উপযোগী গরুর টাইটেরিয়া ওর মধ্যে থাকতে হবে। হ্যাঁ, ওর মধ্যে ওই ওই গুণাগুণ থাকতে হবে, তাইলেই গরু কেনা যাবে। আচ্ছা, আমি যদি এখানে একটু বলি, একটা শুকনো গরু যদি হাটের থেকে মানুষ যদি চিন্তা করে কিনে যে এইটা এখন শুকনো আছে, এটা আমি খাওয়ানোর পর এটা মোটা তাজা করে নেব, এখন তার যদি ওই গরুর সেক্টরটা বা ষাঁড় গরুর সেক্টরটা যদি তার যদি ওই ধরনের যদি নলেজ না থাকে যে গরুটার কী ধরনের রোগ হইতে পারে বা কী ধরনের ট্রিটমেন্ট করতে হবে, তো তার জন্য এই ধরনের নলেজ নেওয়াটা খামার শুরু করা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হুম 12-13-তে খামারিদের ভিতরে একটা বিপ্লব হয়। আচ্ছা। বিপ্লব মানে হইতেছে কি, 12-13-তে বা 12-13-14 এরকম হবে, এই টাইমটায় প্রচুর খামারি আসে, হুম প্রচুর, মানে ওই টাইমটায় আমাদের বড় বড় খামাররা ফ্রন্ট লাইনে চলে আসে হুম। বিভিন্ন গ্রুপের মাধ্যমে। এগুলো দেখে অনেকে উৎসাহ পেয়ে অনেক খামার করে, যেগুলো এখনো আছে, কয়েকটা বেশ কিছু খামার এখনো আছে। হুম তো এই খামারগুলার দেওয়ার পরে অনেক খামারই এই ট্রিটমেন্ট না জানার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হুম আপনার এফএমডি একটা নর্মাল, আমাদের কাছে একটা নর্মাল রোগ, আমরা এটা 3 দিনের মধ্যে সারাই ফেলি, হুম হুম এবং নাপা এইগুলো এই গুড়া মুড়া হাবিজাবি দিয়ে হুম। সারাই ফেলে, আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। হুম। তো এই এক্সপিরিয়েন্সটা তো সবার নাই। সমান না। তখন সে কি করছে, তখন সে তার খামারের লেবারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। হুম লেবার কি করছে, যে মামা এটা এই করা লাগবে, এটা হুম। সেই করা লাগবে, মামা ওষুধ আনে, কারণ ওর খামারে তো রেগুলার ডাক্তার যাতায়াত আছে, হুম। মাসে একবার ভিজিট করতে হবে, না হুম। কি হয় জানবে হুম না তো। হুম ওই ডাক্তারের সাথে ওই লেবারের সম্পর্কের কারণে কোনো কিছু হইলেই ওষুধের একটা লিস্ট চলে আসে। হুম এই লিস্টটা তখন ডাক্তারের ওষুধের দোকানে যায়, ওষুধ, ডাক্তার আর খামারি এখানে লাভবান হয়, আর খামারগুলো লস হয়ে যায়। একটা নর্মাল ছোট একটা খামার আমি নিজের চোখে দেখছি, খামারি লাভবান হয়, লেবার লাভবান হয়। লেবার লেবার লাভবান হয়। আমি নিজের চোখে দেখছি, একটা ছোট খামারি 10টা গরু পালে, তার খামারে 1 মাসে 22,000 টাকা ওষুধের বিল, খালি ওষুধের যে খালি ওষুধের bill। 10টা গরু। হ্যাঁ, প্রথম মাসে, আচ্ছা। প্রথম মাসটাই তো আমাদের সবচেয়ে মানে ক্রিটিক্যাল টাইম। হুম প্রথম মাসে 22,000 টাকা বিল। হুম একটা ডাক্তার আসবে, ডাক্তারটা আইসা ভিজিট করবে, তার 3,000 টাকা চার্জ হুম। তাকে দিতে হবে, হুম। তাইলে তোমার খামারটা দেখে রাখবে। হুম। তো এই যে এই জিনিসটা যদি কোথাও থেকে ট্রেনিং নিত, হুম কোথাও থেকে জানতো, তাহলে তো এই ক্ষতিগ্রস্তটা হইতো না। আচ্ছা। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে একটা জিনিস বুঝতে হবে, আমরা অনেক কথা অনেক শর্টকাটে বলে দিই, হুম কিন্তু শর্টকাটটা কিন্তু অনেকে শিখতে, ধরতে পারে না। এই শর্টকাটটা শিখতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে। অনেক সময়, অনেক সময়। অনেক সময়ের পরেই কিন্তু আমরা এই শর্টকাটটা বলতে পারছি, যে গরু দেখে বলে দিচ্ছে আচ্ছা ওর তো এই রোগ হয়েছে, তুমি এই রোগটা দাও। হুম এই এক্সপিরিয়েন্সটা কই থেকে আসছে, আমরা জানছি, শুনছি। অবশ্যই। আপনার হাতে নেট আছে, মোবাইল আছে, চাপ দিলেই তো বের হয়, অবশ্যই। কোনো না কোনো সলিউশন চলে আসতেছে। আপনি হুম। ওটার উপর নির্ভর করে মোটামুটি একটা আইডিয়া নিয়ে আপনি যদি ডাক্তারের সাথে কথা বলেন, ডাক্তার বা কোনো লেবারের উপর আপনার ডিপেন্ডেন্ট হইতেছে, হুম। আপনি তখন ডাক্তারের সাথে ডিল করতেছেন, হুম আপনি বুঝতেছেন, না বুঝলে ডাক্তার আপনার বুঝাই দিতেছে, সেখানে ডাক্তারের একটা সুযোগ নেওয়ার সম্ভাবনা কম থাকে। হুম কারণ আমাদের পশু চিকিৎসকগুলা যারা সরকারি চিকিৎসক, তাদের সংখ্যা খুব কম। আচ্ছা। আর এখানে আবার আমি যতটুকু জানি আর কি, এখান থেকে আবার আছে যে সাথে থাইকা থাইকা শিখা সেও একজন ডাক্তার হয়ে যায়, এদের হুম। সংখ্যা অনেক বেশি। হুম দেখে শিখা যেটা। দেখে শিখে এদের সংখ্যা বেশি, হুম। এবং এদের কারণে অনেক খামারি ক্ষতিগ্রস্ত হয়। হুম এক্সপেরিমেন্ট করতে 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 হ্যাঁ, ওই ঠিকই একটা রেজাল্ট পায়, কিন্তু খামারিটা তো পুরো ধস হয়ে যায়, খামারি পুরো নষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে হয়ে যায়। যায়। হুম।
তো এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে, যেমন ট্রেনিং নিতে হবে আপনার। আপনি খামার শুরু করতেছেন, খুবই ভালো কথা। আপনি এই যে তারপর training খামারের নেন, ভিজিট করেন, আপনার খামারেদেরকে খামারে ভিজিট করেন, আপনি একটা ট্রেনিং নেন 1 মাস 15 দিন 10 দিন, অনেকে অনলাইনে ট্রেনিং নিতেছে, আপনি অনলাইনে নেন, যেভাবেই হোক আপনি নলেজের জন্য আপনি যে কোনো জায়গায়, যেহেতু আপনি মানে বিনিয়োগ করবেন জ্ঞানের আপনি জন্য তো শুধু চায়না যাওয়ারও নির্দেশ আছে। অবশ্যই তাহলে আপনি আপনার পাশের এই সরকারি প্রতিষ্ঠানে গিয়ে ট্রেনিং নেন, তাতে আপনার তো ক্ষতি হবে না। ক্ষতি আপনি হবে না। এতগুলো টাকা ইনভেস্ট করবেন, এক্স্যাক্টলি, আপনার তো একটা সিকিউরিটি থাকবে, সিকিউরিটি থাকবে, মনোবল থাকবে, মনোবল থাকবে, আপনি সবচেয়ে জানবেন, বড় হলো মনোবলটা। একটা আপনি খামারের জানবেন। একটা, আমি যেটুকু মনে করি ভাইয়া, যে খামার করতে গেলে খালি শখের থেকে সাহস লাগে বেশি। সাহসটা খুবই বড় প্রয়োজন, কারণ একটা গরু যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, সেটাকে আপনার কাটায় উঠতে হবে। একটা কথা বুঝতে হবে, আমি যে বলতেছি ট্রেনিং এর কথা, ট্রেনিংটা কি আপনার পড়াশোনার মধ্যে একটা নলেজ দিয়ে দিবে, অবশ্যই প্লাস প্র্যাকটিক্যাল জাস্ট আপনার বুঝার জন্য। আপনাদের তো একদম ডাক্তার বানায় দিবে না, না। সুযোগ নেই। আপনার একটা ধারণা দিতে পারে যে এটা হলে এইগুলো হয়। এই ধারণাটা আপনার বাস্তবে যখন আপনি আসবেন, তখন আপনার কাছে মনে হইতে পারে যে দূর, এটা কি লেখা এক জিনিস, এখানে দেখে আরেক জিনিস। এটা হইতেছে যে লেখাটাতে এক জিনিস, ওটা জানেন বিধায় এটা আরেক জিনিস আপনার মনে হইতেছে, নাহলে আপনি বুঝতেন না যে জিনিসটা কি। ট্রেনিং খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট বিষয়। যাক, আজকে অনেক কিছু জানলাম, অনেক বিষয় ক্লিয়ার হলাম। তো এরই সাথে ছোট্ট করে আমি আরেকটা বিষয় নিয়ে ভাইয়াকে কথা বলে আমি আজকে শেষ করব, যে শীতকাল চলে আসছে আমাদের মধ্যে, এবং শীতকালে আমরা যতটুকু জানি যে গরু ওই পরিমাণ নাকি তৈরি হয় না বা বাড়ে না। তো এবং এটাও জানি যে শীতকালে গরুকে বেশি মেডিসিন খাওয়ানো হয় যাতে শরীরটা ধরে রাখা হয়। তো এগুলা বিষয়কে একদিকে রেখে শীতকালে স্বাভাবিক খাবার খাওয়ানোর সাথে কি কি ওষুধ মোটামুটি প্রয়োগ করে বা চলমান রেখে গেলে আপনার গরু সুস্থ থাকবে এবং সবল থাকবে, এটাকে যদি আমরা একটু এখানে একটা ভুল আছে। ভুলটা হইতেছে, প্রকৃতি থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, অবশ্যই অনেক কিছু শেখা যায়। ভুলটা হইতেছে, আপনি শীত প্রধান এলাকায় যখন যাবেন, তখন দেখবেন শীতের আগে আগে, তখন দেখবেন যে শীতের আগে আগে প্রাণীগুলো বেশি করে খায়। মানে যেখানে সে 100 গ্রাম খাইতো সেখানে 110 গ্রাম করে খায়। কেন খায় জানেন? কারণ খায় হচ্ছে ওই বাড়তি যেই খাবারটা আছে ওইটার শরীরে ফ্যাট জমে। এই ফ্যাটটা যখন শীতটা চলে আসবে, তখন এই ফ্যাটটা তারে উষ্ণ রাখবে, সে শীতে তার কোনো প্রবলেম হবে না। যদি কোনো কারণে এই ফ্যাটটা না জমে বা কোনো কারণে খাবার যদি কম পায়, তাহলে ওই প্রাণীটা শীতের সময় মারা যাবে অথবা সে অসুস্থ হয়ে যাবে। তো এই ট্রিক্সটাই যদি আপনি গরুর উপরে খাটান, আপনার ধরেন আপনি একটা প্রজেক্ট করতেছেন 8 মাসের বা 1 বছরের, 1 বছরের মধ্যে আপনার 3 মাস 4 মাস শীত থাকতেছে। শীতের আগে যদি আপনি তারে প্রোটিন বাড়ায় দেন, আপনি চিন্তা করতে পারেন যে ভাই শীতের আগে খরচ বাড়ায় দিলাম, আমি প্রোটিন বাড়লেই তো খরচ বাড়বে, তাই না? আপনার শীতের আগে যদি আপনি খরচটা বাড়ায় দেন, তো আমার শীতের মধ্যে কি একই জিনিস করা লাগবে? ও না। শীতের আগে আপনারে ওরেও, আপনি যেমন এই যে আমি যেমন সোয়েটার পরে মানে ফুল হাতা স্লিপের পরে বেরিয়েছি, এটা তো আমি শীত পরার পরে কিনছি, তাই না? শীতের আগে তো আমি এটা কিনি না, আমি তো শীতের আগে হাফ হাতা পরতাম। তা আমি এটা কিন্তু প্রয়োজন, নিড। তো হাফ হাতা, সরি হাফ হাতার এইটা, আপনি যদি শীতের আগে প্রোটিন পার্সেন্টটা বাড়ায় আপনার প্রাণীটাকে যদি আপনি, কারণ আপনার প্রজেক্ট 1 বছর বা 8 মাসের মাঝখানে শীত পড়ছে, আপনার প্রাণীটাকে যদি আপনি ওর মধ্যে ওই চর্বির পরিমাণটা যদি বা নিউট্রিশন ভ্যালুশন এগুলো যেগুলো আছে, এগুলো আমি এত ডিটেল জানি না, যদি আপনি ওরে পরিপক্কভাবে রেডি করতে পারেন, তাইলে আপনার শীত আপনার কাছে, আপনার গরুর কাছে কোনো বিষয় না। ও যদি 1100 গ্রাম করে ওজন দেওয়া থাকে গত মাসে, ও শীতের মধ্যে না হলেও 1000 গ্রাম দিবে, ওজন দিবে। কিন্তু আপনি যদি শীতের আগে ওরে ওই রেগুলার খাবারের মধ্যেই রাখেন, রেগুলার খাবারের মধ্যেই রেখে পালতে থাকেন, শীতের মধ্যে আপনার গেইন নামবেই। কারণ ওর তো শীত গায়ে লাগবে, ঠান্ডা লাগবে, পানি খাইতে চাইবে না, নানাবিধি প্রবলেম হবে। এটার কারণে একটা জিনিস আছে, সেটা যদি জিঙ্কটা যদি মেডিসিন দিয়ে কখনো মোটা তাজা করা যায় না। মেডিসিন আপনার সাপোর্ট হিসাবে কাজ করে, মেডিসিন দিয়ে আপনার একদিনে বড় করে দিবে, বড় করবে না। তো আপনি যদি জিঙ্কটা ইউজ করেন, জিঙ্কটা যদি আপনি রেগুলার ইউজ করেন, এই জিঙ্কে কিন্তু অনেক
অনেক উপকার রকম আছে। উপকার আছে। আমরা এটা ইগনোর করি। হুম। মোটা তাজা খামারের মধ্যে আমরা দিতেই চাই না, হুম যে কারণে ম্যাট খায় ফেলে, দড়ি খায় হুম। ফেলে, চেন খায় ফেলে, হুম। সব খায় ফেলে। হুম আমাদের এখানে কিছু গরু আমরা যে বাড়ি দিতে আনছি, হুম। নেট পর্যন্ত খায় ফেলছে, হুম এটার সমস্যা হবে না। এরকম অনেক মেডিসিন আছে, যেমন এডি3 দিতে পারেন, শীতে একদম এটা স্পেসিফিক। সাপোর্টিং হিসাবে কাজ করবে। হুম। আপনি এর আগের মাসে যদি ভালো খাবার দেন, এটা সাপোর্ট হিসাবে এটা ইকুয়াল হয়ে যাবে। হুম এরকম কিছু ট্রিক্স আছে যেগুলো হয়তো অনেকে জানে না বা অনেকে বলে না। হুম যাক, ঠিক আছে, আজকে এ পর্যন্তই আমরা থাকি। আর সামনে আমরা আরো অনেক নতুন নতুন কিছু বিষয় এবং নতুন নতুন কিছু কার্যক্রম নিয়ে আমরা আপনাদের মাঝে আবার উপস্থিত হব। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।